আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গণভবনের দরজা খোলা, কোটা আন্দোলনকারীদের কথা বলতে চান প্রধানমন্ত্রী। আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ। রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও অবস্থান বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কাল থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ। গণহত্যার বিচার, দায়ীদের পদত্যাগের আন্দোলন জোরদার করতে শিক্ষার্থীদের 158 সদস্যের কমিটি গঠন। এবং ভারী বৃষ্টিতে রাস্তা ডুবে সাজেকে আটকা 400 পর্যটক। ফেনীতে পানিবন্দী কয়েক হাজার মানুষ। ভোলায় ট্রলার ডুবে 8 জেলে নিখোঁজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার কোনো সংঘাত চায় না উল্লেখ করে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জন্য গণভবনের দরজা খোলা। রাজধানীতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে তিনি কথা বলেন। আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, সম্প্রতি ঘটে যাওয়া প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। এ সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এদিকে চলমান পরিস্থিতি নিয়ে শুক্রবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে জরুরি বৈঠকে বসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী পরিষদের সদস্যরা। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসে চলমান পরিস্থিতি শান্ত করতে দলের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, এই 3 নেতার একটি টিম করে আন্দোলনকারীদের সঙ্গে মতবিনিময় করার দায়িত্ব দেওয়া হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে শিক্ষার্থীরা। 9 দফা দাবিতে আফতাবনগর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে সমাবেশ করছেন তারা। বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবেশ করেছেন সরকার সমর্থক শিক্ষক ও চিকিৎসকরা। সংকট নিরসনে সংলাপের তাগিদ দেন তারা। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ সমাবেশে সমবেত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আফতাবনগরে বেলা 11টা থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় 9 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। যদি আমাদের দাবি না মানা হয়, আমরা আন্দোলনের গতি আরো বাড়িয়ে দেব। 9 দফা ছিল, প্রথমটা কোটা আন্দোলনটা সম্পূর্ণ হয়েছে, অথচ ছাত্র হত্যার কোনো বিচার করা হয় নাই। সবার থাকার কথা ছিল ক্লাসরুমে, কিন্তু তারা এখন প্রতিদিন আন্দোলন করতেছে। এতদিন যা হয়ে আসছে এটা যে ভবিষ্যতেও থাকবে, তাহলে তো দেশ পরিবর্তন হবে না। আমরা তো কেউ বলি নাই যে গুলাগুলি করেন, কেউ খুন হোক, কেউ মারা যাক, এটা আমরা চাই না। এখন তো আর ব্যাপারটা চাকরির উপর নাই, জিনিসটা স্টুডেন্টদের উপর হামলা হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে সারা দেশের উপরই তো, সব মানুষেরই তো আন্দোলন এখন, তাই না? এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চালানো গণহত্যার বিচার, দায়ীদের পদত্যাগ এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে 158 সদস্যের সমন্বয়ক টিম গঠন করা হয়েছে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ আহ্বান করেছেন সমন্বয়করা। বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি আগামীকাল থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে সরকার সমর্থিত নীল দলের শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছেন চিকিৎসক ও নার্সদের একটি অংশ। পরিকল্পিতভাবে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করছে বলে অভিযোগ করেন তারা। গার্জিয়ানদেরকে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকের মাধ্যমে যে সমস্ত ঘটনা ঘটে নাই সেটা বর্ণনা তারা করছে। আমরা এই অপশক্তির বিরুদ্ধে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ খুলে শিক্ষার্থীরা যেন তাদের নিজ ক্যাম্পাসে এসে পুনরায় তাদের জীবন গড়ার সুযোগ পায়, সেই কাজটি আমাদের এখন অগ্রাধিকার পাওয়া উচিত। শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
দর্শক, রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অবস্থান নিয়েছেন কয়েকশো আন্দোলনকারী শিক্ষার্থী। সেখানে আছেন সহকর্মী তরিক ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি নিয়ে এখন কেমন পরিস্থিতি দেখছেন সেখানে? আপনাকে যদি একটু দেখাই, এখানে ঠিক সায়েন্স ল্যাবের যে মোড় অর্থাৎ এলিফ্যান্ট রোডের এই মোড়ে এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমর্থক রয়েছে অর্থাৎ ছাত্ররা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি করছে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু তারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে। তারা এখানে তাদের আন্দোলনের সময় যারা শহীদ হয়েছে বা যারা মারা গেছে তাদের হত্যার বিচার দাবি জানিয়েছে তারা সরকারের কাছে, এবং তাদের যে 9 দফা দাবি রয়েছে সেই 9 দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি কিন্তু তারা বারবার আহ্বান জানাচ্ছেন। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন, এমনটাই তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর যেহেতু তারা এলিফ্যান্ট রোডের একেবারে গোল চত্বরে মূল পয়েন্টেই অবস্থান করছে, আপনি দেখতে পাচ্ছেন, যার ফলে চারপাশের কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে, মানুষকে খুব দুর্ভোগের মধ্যেই যেতে হচ্ছে। তবে আমরা দেখেছি এখানে যেসব রোগীবাহী যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেই অ্যাম্বুলেন্সগুলোতে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু তারা সতর্কতার সাথে তাদেরকে কিন্তু যেতে দিচ্ছেন। আপনাদেরকে যদি দেখায়, একই সাথে এখানে কিন্তু ঠিক তার পাশেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে, অর্থাৎ কেউ কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা না হয় সেজন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আপনাকে যদি বলি, পুরো সায়েন্স ল্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সব কিছু মিলে কিন্তু একটা থমথমে অবস্থা কিন্তু রয়েছে। এর আগে সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় মুক্তিযোদ্ধার সপক্ষের নীল দল কিন্তু সমাবেশ করেছে। তারপর জাতীয় শহীদ মিনারে কিন্তু চিকিৎসকদের একটা চিকিৎসক সমাজরা কিন্তু সমাবেশ করেছে, এবং তারা সবাই চায় যে দ্রুত এই সমস্যার সমাধান হোক, এবং সাধারণ মানুষের মাঝে যেই একটা অস্বস্তি বা একটা ভয় কাজ করছে সেই ভয়ের থেকে তারা উত্তরণ করুক। আপনাকে মোটা দাগে যদি বলি, তারা এখন সায়েন্স ল্যাব এলাকায় কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছে, এবং তাদের দাবি সরকার তাদের যে 9 দফা দাবি সেই দাবি মেনে নিবে, এবং যত দ্রুত সম্ভব যেসব হত্যা হয়েছে সেই হত্যার বিচার হবে, নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা কমিশন গঠন করা হবে, এটাই কিন্তু তাদের দাবি। তো রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ ভাবনা। তরিক, আপনাকে ধন্যবাদ। রাজধানীর আফতাবনগরে আছেন আমাদের রিপোর্টার মাজহারুল হক মুহাজির। চলে যাচ্ছি তার কাছে। ভাবনা, আপনাকে আসলে বলতে চাই যে ঠিক দুইটায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে এখানে যারা শিক্ষা রয়েছেন, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, ব্র্যাক সহ বিভিন্ন কলেজ, ইম্পেরিয়াল, মতিঝিল গভর্নমেন্ট আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, সব অনেক শিক্ষার্থীরা কিন্তু এখানে সমবেত হয়। ঠিক ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, মেরুলবাড এলাকায়, এখন হয়তোবা আমি দেখাতে পারছি না, কিন্তু এখানে ঠিক 2টা থেকে টানা 7 মিনিট কিন্তু একটা বিশাল মিছিল তারা এখন মেরুলবাড্ডা হয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা যাচ্ছে, এবং সেখানে তারা অবস্থান করবে। আমি যদি একটু আপনাকে এই পাশটা দেখাই, যে এখানে আসলে দেখা যাচ্ছে যে তাদের একটা উৎসুক শিক্ষার্থীরা তারা সবাই একে একে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছে, এবং এই মুহূর্তে পুরো মেরুলবাড্ডা এলাকায় কিন্তু যান চলাচল একেবারেই কম, এবং যান চলাচলের যে উপস্থিতি সেটা কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। কিন্তু এখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে তারা কিছুক্ষণ অবস্থান করবেন, এবং এখান থেকে আবার তারা পরবর্তীতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে যাবেন, এবং এই আফতাবনগর এবং মেরুলবাড্ডা এলাকায় আপাতত শিক্ষার্থীদের অবস্থান রয়েছে। এবং আমরা এখানে এই আন্দোলনে বেশ কয়েকজন অভিভাবককে পেয়েছি, আমরা এই আন্দোলনে মুক্তিযোদ্ধাদের পেয়েছি, এবং তাদের কিন্তু সেই একটা কথাই ছিল, এবং 9 দফা দাবিতে তারা অনড়, এবং অনেকেই এটা বলছেন যে সেই 9 দফা দাবিকে তারা এখন 1 দফায় নিয়ে আসতে চান। যে এখন পর্যন্ত মেরুলবাড্ডার অবস্থান হচ্ছে এই আফতাবনগরে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের যে অবস্থান সেখানে এখনো বেশ কয়েকজন আছেন, তবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে আপাতত তারা তাদের কেন্দ্র বানিয়েছেন। পরবর্তী খবর হয়তো আমরা তাদের সব কর্মসূচি জানাতে পারবো। যে এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। মুহাজির, আপনাকে ধন্যবাদ। চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে 158 সদস্যের নতুন সমন্বয়ক টিম গঠনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়কদের নিয়ে সমন্বয়ক টিম বর্ধিত করা হবে বলেও জানানো হয়। এর মধ্যে সমন্বয়ক হিসেবে 49 জন এবং সহ সমন্বয়ক হিসেবে 109 জন শিক্ষার্থীকে পদায়ন করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দিয়ে ছাত্রদের সর্বাত্মক সহযোগিতা করতে নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি আহ্বান জানান। কারাবন্দী স্থায়ী কমিটির 2 সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় গিয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন। ছাত্র আন্দোলন এখন গণ আন্দোলনে রূপ নিয়েছে দাবি করে তিনি বলেন, সব ভয় উপেক্ষা করে সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছে। ছাত্র আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। সাধারণ সমস্ত মানুষ যোগ দিয়েছে, শুধু ছাত্ররা নেই। এখন তারা অভিভাবক, চিকিৎসক, আপনার পেশাজীবী, শিল্পী, ফ্যাসিস সরকার শত শত ছাত্রকে তারা হত্যা করেছে, যে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে। এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ এই জনগণের বিজয় অবশ্যই হবে। এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতা সমর্থন তাদের সঙ্গে থাকবে। দেশের সকল নেতা কর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে চলমান পরিস্থিতি ও ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় দায় নিজের কাঁধে নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার বিকেলে নাটোরের সিংড়ায় নিজ বাসভবনে উপজেলা শোক দিবস আলোচনা সভায় এই কথা বলেন তিনি। তরুণ প্রজন্মের কাছে যদি তার কোনো ভুল হয়ে থাকে সেজন্য তিনি প্রকাশ্যে ক্ষমা চান বলে এ সভায় জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছেন বলেও জানান প্রতিমন্ত্রী। সারা দেশের শিক্ষার্থীদের সাথে যে দূরত্ব এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে তা দূর করতে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান পলক। হওয়ার জন্য আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি করজোরে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া, এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া, এই সকল কিছু দায় এবং দায়িত্ব, ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেকে যাতায়াতের সড়ক পানিতে ডুবে থাকায় 400-রও বেশি পর্যটক আটকা পড়েছেন। পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনী ও বান্দরবানের অনেক গ্রাম প্লাবিত হয়েছে। ভোলার চরফ্যাশনে সাগরের উত্তাল ঢেউয়ে ট্রলার ডুবে 8 জেলে নিখোঁজ রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্টে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। দেশের প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র রাঙ্গামাটির সাজেকে যাতায়াতকারী সড়ক পানিতে ডুবে থাকায় 4 শতাধিক পর্যটক আটকা পড়েছেন। টানা বর্ষণে খাগড়াছড়ি জেলার দিঘিনালার কবাখালী সড়ক এবং বাঘাইহাট বাজারের রাস্তা ডুবে গেছে। ফলে সাজেক যাওয়ার সড়কটির 2টি স্থান ডুবে থাকায় পর্যটকরা ওই পথে ফিরতে পারছেন না, কোনো গাড়ি ওই পথে যেতেও পারছে না। তবে বৃষ্টি কমলে আটকা পড়া পর্যটকদের উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে বিস্তীর্ণ নিম্নাঞ্চল। প্লাবিত এলাকার মানুষজন আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। তাদের মাঝে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে বিভিন্ন স্থানে। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার 165 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 10 স্থান ভেঙে অন্তত 36টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের 40,000 মানুষ পানিবন্দী রয়েছে। সকাল থেকে ফেনীর পরশুরাম আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে 2 উপজেলার কয়েক হাজার মানুষ। কালকে রাত থেকে আমাদের ঘরে পানি কাইনা মানেছে। এবারে ছেলে মেয়েদেরকে নিয়ে একজনের দোতলার উপরে খেতা বালিশ এগুলা নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে আনি উঠাইছি। এখন বাচ্চাটা রান্দি খামুদা আমাদের কোনো হেকে বাসিয়ে নাই। 70 বছর হয়েছে এই বয়সে হানি আর দেই দো। ভোলার চরফ্যাশনে সাগরের মোহনায় ঢালচর শিবচর এলাকায় মাছ ধরতে গিয়ে লঘুচাপের প্রভাবে সাগরের উত্তাল ঢেউয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা 13 জনের মধ্যে 5 জনকে উদ্ধার করা গেলেও 8 জেলে নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান চালাচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। উন্নত চিকিৎসা শেষে 13 দিন পর সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্তমান মেয়রের প্রধান উপদেষ্টা
অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। সকালে জাহাঙ্গীর আলম বিমানবন্দর থেকে বেরিয়ে নেতাকর্মীদের সাথে দেখা করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে একটি মহল তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করেছে। প্রধানমন্ত্রীর সাথে আলোচনার মাধ্যমে এর সুষ্ঠু সমাধান সম্ভব বলেও জানান তিনি। কিছু কিছু স্বার্থপরী লোক আছেন, তাদের স্বার্থের কারণে আজকে আমাদের সন্তানদেরকে রাজপথে আনতে বাধ্য করা হয়েছে। আমরা চাই একটি আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান হোক। আমাদের সন্তানরা স্কুলে লেখাপড়া করতে যাক, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করুক, মেধা যাদের আছে তারা চাকরি ব্যবসা করুক, সকলকে নিয়ে যেন আমরা ভালো থাকতে পারি। কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে গ্রেপ্তার হওয়া 8 শিক্ষার্থীকে জামিনে মুক্তি দিয়েছে আদালত। গতরাতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শিক্ষার্থীদের জামিন আবেদন করা হলে বিচারক FM আহসানুল হক তাদের জামিন মঞ্জুর করেন। এরপর রাত 11:15টার দিকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে শিক্ষার্থীরা মুক্তি পেয়ে বাড়ি ফিরে যায়। দীর্ঘদিন পর সন্তানদের কাছে পেয়ে অভিভাবকরা তাদের বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। অবিলম্বে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশে চলমান কোটা বিরোধী আন্দোলনরত কার্যত শেষ হলেও এর প্রভাব এখনো দেশের পর্যটন শিল্পে। পর্যটক শূন্য হয়ে পড়েছে অন্যতম পর্যটন কেন্দ্র খাগড়াছড়ি। 15 দিন ধরে খালি পড়ে আছে বেশিরভাগ হোটেল, মোটেল ও রিসোর্ট। বিনোদন কেন্দ্রগুলোতে বিরাজ করছে শুনশান নীরবতা। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন টুম্পা। বর্ষায় পাহাড় আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর এ সময় পর্যটকের ঢল নামে খাগড়াছড়িতে। তবে এবার চিত্র ভিন্ন। দেশের চলমান অস্থিরতার প্রভাব পড়েছে খাগড়াছড়ির পর্যটন খাতে। পর্যটক শূন্য অঞ্চলটির পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো। সাম্প্রতিক সংখ্যা তার অস্থিরতার কারণে পাহাড়ের পর্যটন খাতে ধস নেমেছে। চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পর্যটন ব্যবসার সাথে জড়িত সকলেই। একদম পর্যটক শূন্য, কর্মচারীদের বেতন দিতেও সমস্যা হচ্ছে। কিছুদিন আগে বন্যা, আপনার ঘূর্ণিঝড়, এগুলোর কারণেও লোক আসে নাই। পরিস্থিতি ভালো হয় আশা রাখছি। পর্যটন কেন্দ্রতে আবার খাগড়াছড়ি স্পটে বেড়াতে আসবেন। আলুটিলা, রিসাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক সহ সবকটি কেন্দ্রে এখন শুনশান নীরবতা। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, চলমান অস্থিরতায় জেলায় পর্যটন খাতে প্রায় 5 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। আমাদের খাগড়াছড়ি জেলাটা যেহেতু পর্যটন শিল্প নির্ভর একটা জেলা, অনেক মানুষের আর্থসামাজিক কেন্দ্রবিন্দু আমাদের পর্যটন শিল্পটা। আমরা রিকোয়েস্ট করব এই যে চলমান যে আন্দোলন, চলমান যে কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি, এটা যদি আমাদের পর্যটন শিল্পের আওতামুক্ত রাখা হয়, আমরা অনেক উপকৃত হব। দেশের অস্থিরতা কাটিয়ে আবারও চাঙা হবে খাগড়াছড়ির পর্যটন খাত। পর্যটকদের পদচারণায় মুখরিত হবে বিনোদন কেন্দ্রগুলো, এমন আশাবাদ পর্যটন সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF প্রধান মহাপরিচালক নীতিন আগরওয়াল ও বিশেষ মহাপরিচালক YB খোরাডিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে, সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ ঠেকাতে না পারার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। বিভিন্ন সংস্থার সাথে সমন্বয়ে BSF প্রধানের সক্ষমতা নিয়েও প্রশ্ন ওঠে। দুজনকেই রাষ্ট্র ক্যাডারে ফেরত পাঠানো হয়। নীতিন আগরওয়াল 1989 ব্যাচের কেরালা ক্যাডার অফিসার ও YB খোরানিয়া উড়িষ্যা 1990 ব্যাচের কর্মকর্তা। আগরওয়ালকে গত বছরের জুনে BSF প্রধান নিযুক্ত করা হয়। ভারতের সীমান্ত বাহিনী BSF এর 2,65,000 সদস্য রয়েছে। এবারে পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ দলের পাকিস্তান সফরকে সামনে রেখে শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প। তবে বৈরী আবহাওয়ার কারণে বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে ক্রিকেটারদের ফিজিক্যাল পারফরম্যান্স অ্যাসেসমেন্ট হয়নি, বাতিল করা হয়।
পাকিস্তানের সাথে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। রোববার থেকে প্রধান কোচ হাতুরু সিংহের অধীনে চলবে ক্রিকেটারদের অনুশীলন। পরাগ আরমানের রিপোর্ট। প্রায় 5 মাস পর আবারও সাদা পোশাকের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। অনুশীলনের প্রথম দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্ট্রেংথ টেস্ট দিয়েছেন 14 জন ক্রিকেটার। তাদের ফিজিক্যাল পারফরমেন্স অ্যাসেসমেন্ট হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে। বৈরী আবহাওয়ার কারণে তা বাতিল হয়ে যায়। রানিং টেস্টের ক্ষেত্রে এটা নেক্সট ডে ওয়েদারের উপর ডিপেন্ড করবে, আর আমাদের প্লেয়ারগুলির অ্যাভেলেবিলিটির উপর অনেক কিছু ডিপেন্ড করবে, কারণ অনেকগুলি প্লেয়ার তো এ টিমে চলে যাবে, প্লাস হচ্ছে পরবর্তীতে ন্যাশনাল টিমের প্রোগ্রাম অ্যাড হবে, তো সময়টা বের করে আবার হয়তোবা নেক্সট ডে প্ল্যান করা হবে। টেস্ট ম্যাচ দুটি আইসিসি চ্যাম্পিয়নশিপের অংশ হয় সিরিজটিকে গুরুত্ব দিচ্ছে বিসিবি। এদিকে টেস্টের জন্য তাসকিন আহমেদ পুরোপুরি ফিট হয়ে ওঠায় স্বস্তি বাংলাদেশ শিবিরে। বেসড অন দ্যাট তাসকিন অবশ্যই অ্যাভেলেবল আছে, কিন্তু বোলিং ওয়ার্কলোড টেস্ট ম্যাচ খেলতে হলে লম্বা সময় বল করতে হয়, এগুলি আস্তে আস্তে বিল্ড আপ করে তারপরে খেলতে হয়। ও এই ট্রাইটা করে দেখবে, যদি ইফ হি ফিলস বেটার দেন ইনশাআল্লাহ ও টেস্ট আবার খেলতে পারবে। প্রকৃতি অনুকূলে থাকলে 14 আগস্ট পর্যন্ত চলবে ক্রিকেটারদের অনুশীলন। 16 আগস্ট রাতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে লাল সবুজের দল। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। গণভবনের দরজা খোলা, কোটা আন্দোলনকারীদের সাথে কথা বলতে চান প্রধানমন্ত্রী। আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ। রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও অবস্থান বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের। কাল থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলন। গণহত্যার বিচার দায়ীদের পদত্যাগের আন্দোলন জোরদার করতে শিক্ষার্থীদের 158 সদস্যের কমিটি গঠন। এবং ভারী বৃষ্টিতে রাস্তা ডুবে সাজেকে আটকা 400 পর্যটক। ফেনীতে পানিবন্দী কয়েক হাজার মানুষ। ভোলায় ট্রলার ডুবে 8 জেলে নিখোঁজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।